আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে পারফর্ম এইচএসসি সুপার স্পেশাল এইচএসসি প্রস্তুতির ক্লাসে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই স্পেশাল অধ্যায়ের সুপার স্পেশাল 2 নাম্বার প্রস্তুতি ক্লাসে আছি। আজকের আমাদের স্পেশাল প্রস্তুতি ক্লাসে আমরা একটা যশোর বোর্ড 2023 সালে আসা চমৎকার প্রশ্ন সলভ করব। তো এইখানে আমরা গণংটাই সমাধান করব। তো এখানে আমাদের গণংয়ের মধ্যে বলতেছে এ এর হ্যালাইড প্যারাচুম্বকীয় কিন্তু বি এর হ্যালাইড প্যারাচুম্বকীয় নয় কেন, ব্যাখ্যা করো। এখন প্যারাচুম্বকীয়, তারপর হচ্ছে কি ফেরোচুম্বকীয়, ডায়াচুম্বকীয়, এইগুলো আমাদের বুঝতে হবে। প্যারাচুম্বকীয়, ফেরোচুম্বকীয়, ডায়াচুম্বকীয় এগুলোর অর্থ হচ্ছে যে সকল পরমাণু চুম্বক দ্বারা আকর্ষিত হয় বা বিকশিত হয়, এই বিষয়টা আমরা জানি। আমাদের যে ধাতু মেটাল, আয়রনের তৈরি ধাতু লোহা, এটা কিন্তু সবচেয়ে ভালো চুম্বক পদার্থ, চুম্বকীয় পদার্থ। আয়রন যে মৌলটা আছে এটা কিন্তু সবচেয়ে ভালো আকর্ষণ করে চুম্বককে। সবাইকে জানো কথাটা? কথা বলো। আমাদের পর্যায় সারণীর যে আয়রন পরমাণু আছে Fe 26 নাম্বার মৌলের আয়রন পরমাণু, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর চুম্বকীয় পদার্থ, কারণ এই আয়রনটা অনেক সুন্দরভাবে চুম্বককে আকর্ষণ করে। কথা কি বুঝছো যা বলছি? আচ্ছা, এখন আমাদের এই জায়গার মধ্যে কি বলা হচ্ছে, এ হচ্ছে একটা পরমাণু, বি হচ্ছে আরেকটা পরমাণু, এদের হ্যালাইড। এখন এ পরমাণু আর বি পরমাণু আগে আমরা কি করি, বের করি, তারপরে হ্যালাইড নিয়ে আলোচনা করব। তো এখন দেখো, এ পরমাণুটা বের করার জন্য তোমার এখানে কিছু বক্সে কিছু লেখা আছে, যেমন প্রতীক লেখা আছে ABC, ইলেকট্রন বিন্যাস লেখা আছে এরকমভাবে NM14, NM14, NM3 লেখা আছে। এখন দেখো এর জন্য লেখা আছে N-1 D⁶ NS2, যেখানে NM মানটা 4 বসাতে হবে। আচ্ছা, NM মান যদি আমি 4 বসাও তাহলে এখানে 4s2 হবে, আর এখানে হবে কত 4 - 1 3D6 4s2। আমরা সবাই জানি 3D6 4s2 এটা কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয়? গত ক্লাসে এগুলো ভেঙে বুঝাইছিলাম সবই। আয়রন। এক্সিলেন্ট। আচ্ছা, ক্লাসে বাকিরা যারা আছো তোমাদের কি ভেঙে বুঝাতে হবে নাকি বুঝতে পারবে বলো তো? আচ্ছা, কি বললা সোহান? বুঝি না, আর বলো। ও আচ্ছা, হ্যাঁ বলছিলাম, যাই হোক হয়তো বলে বলেছি। আচ্ছা, ক্লাসে বাকিদের কাছে প্রশ্ন, আমাকে কি বের করে দেখাইতে হবে নাকি পারবা বের করতে বাকিরা? স্যার পারবো। আচ্ছা, পারবা, এটা শেষ। তাহলে আমরা যাই নেক্সট। তাহলে বি যে মৌল আছে এই মৌলটার নাম কি হতে পারে? 3D10 4s2, বলো তো কি হবে? কি কি কোনটা? এক্সিলেন্ট, গুড, জিঙ্ক। এটা হচ্ছে জিঙ্ক। হ্যাঁ জিঙ্ক। আর সি নাম্বারটা কি হবে বলো তো? হ্যাঁ ভেরি গুড, জিঙ্ক। সি নাম্বার কি হবে? সি নাম্বারটা 3s2 3p6, বলো। এক্সিলেন্ট, গুড, ক্লোরিন। হ্যাঁ ক্লোরিন, ঠিক আছে, হ্যাঁ ক্লোরিন হয়েছে। এখন আমাদের প্রাথমিক কাজ বের করা শেষ, ABC। এখন আমরা হ্যালাইড নিয়ে আলোচনা করি, হ্যালাইডের মধ্যে যাই। এখন আমরা এই জিনিসটা একটু উত্তর দেখে বোঝা দিই, তোমাদের খেয়াল করো। আমরা এখন লিখতেছি উদ্দীপকের তথ্য মতে এ হলো আয়রন, আর যার ইলেকট্রন বিন্যাসটা দেখতে এরকম। অপরদিকে বি হচ্ছে জিঙ্ক, যার ইলেকট্রন বিন্যাস দেখতে এরকম। আয়রনের হ্যালাইড হচ্ছে আয়রন ডাইক্লোরাইড FeCl2, এটা একটা প্যারাচুম্বকীয় যৌগ। কিন্তু জিঙ্কের হ্যালাইড জিঙ্ক ক্লোরাইড প্যারাচুম্বকীয় নয়, নিচে তা ব্যাখ্যা করা হলো। এইভাবে তোমাকে সৃজনশীলটা সাজায় তুলে ধরতে হবে প্রথমে, তারপরে আমরা ব্যাখ্যা করলে বুঝতে পারবো বাকিটা। আমার কথা কি বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা, এখন প্রথমত আমার কাজ কি, কে জয়েন করছো এর পরবর্তীতে? মুর্শিদার 2টা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট মুর্শিদার 2টা অ্যাকাউন্ট জয়েন করছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন যাই পরবর্তী অংশে, খেয়াল করি। তো যেটা বলতেছিলাম, মোটামুটি আমরা এই বিষয়টা জানি। এখন প্যারাচুম্বকীয় এটা আমি কিভাবে প্রমাণ করব, এটা আমি ছোট্ট করে তোমাদের একটা সুন্দর করে
ডায়াগ্রাম দেখেন, তাহলে সহজে তোমরা বুঝতে পারবা। আমি একটা ছবি এঁকে তোমাদের বুঝাই, তোমরা একটু সময় দাও। আমরা সবাই জানি যে চুম্বক লোহাকে আকর্ষণ করে। তোমাদের একটা কথা বলি, তোমরা তো কথাটা মনোযোগ দিয়ে শুনবা। একটু ওয়েট করো, হ্যাঁ। আমি তোমাদের সামনে 3টা বক্স আঁকবো, এই বক্সগুলোর যে গুরুত্ব এটা বুঝাইলে তোমরা বুঝতে পারবা। সাপোজ এখানে একটা বক্স আঁকলাম, তারপরে এখানে একটা বক্স আঁকলাম, এখানে একটা বক্স আঁকলাম। 3টা বক্স দিয়ে বুঝাইলে সহজে বুঝবা। আর আমি ডান দিকে হ্যাঁ, এক্সেলেন্ট, গুড, এই তো বুঝতে পারছো। এখন আমরা যদি এখানে একটা চুম্বক নিয়ে চিন্তা করি, এটা একটা চুম্বক মনে করো, লাল চুম্বক, লাল চুম্বক, হ্যাঁ। আচ্ছা, এখন একটা ইলেকট্রন, সাপোজ চুম্বকে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, উত্তর দক্ষিণ আর কি চুম্বক। এখন এখন এই জায়গার মধ্যে যদি তুমি চুম্বকের কাছে যদি একটা ইলেকট্রন নিয়ে আসো, ইলেকট্রন দেখতে এরকম, এর মাথাটা এরকম থাকে একদিকে, সাপোজ একটা একটা চুম্বক, একটা ইলেকট্রন আর কি। এখন এই ইলেকট্রন যদি তুমি চুম্বকের কাছে আনো, অবশ্যই বিজোড় ইলেকট্রন, খেয়াল রাখবা। এই ইলেকট্রনটা যদি তুমি চুম্বকের কাছে আনো, তাহলে এই ইলেকট্রনটা চুম্বকের মাধ্যমে কি হবে? আকর্ষিত হবে, চুম্বকের কাছে চলে যাবে। কথা কি বুঝছো? রেসপন্স করো। সে তো জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, সুমায়া জয়েন করছো। সবাইকে বলতেছি, একটা সিঙ্গেল ইলেকট্রন যদি একটা চুম্বকের কাছে আনো, সেই ইলেকট্রনটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। কথা বুঝছো? মনে থাকবে। রেসপন্স করো। আচ্ছা, এখন এই যে আকর্ষণ, এই আকর্ষণের মান মনে করো 10 পরিমাণ। এখন যদি এরকম হয় যে আমাদের সিঙ্গেল ইলেকট্রন এরকম, আমার এখানে আছে 3টা, তাহলে কি হবে জানো? এই 3টা ইলেকট্রন যেহেতু সিঙ্গেল সিঙ্গেল আছে, 3টা ইলেকট্রন কি করবে? চুম্বককে আকর্ষণ করবে। তাহলে আগের আকর্ষণের মান আর এখন আকর্ষণের মান কি সেম হবে? আগে ছিল একটা আকর্ষণ করছে, এখন 3টা মিলে আকর্ষণ করে, তাহলে কি একটু বেশি হবে না আকর্ষণের মানটা? তখন মনে করো 30। কথা বুঝছো? সবাই কি ব্যাপারটা বুঝতেছো? কথা বলো। আচ্ছা, এখন যদি এরকম হয় যে এখানে আরও অনেকগুলো সিঙ্গেল ইলেকট্রন আছে, 3টার পরিবর্তে আমি এখন 5টা লিখলাম। এখন যদি সিঙ্গেল ইলেকট্রন এরকম থাকে, তাহলে এই প্রতিটি ইলেকট্রন কি আবার আকর্ষণ করবে না এই চুম্বকটাকে এরকমভাবে? কথা বুঝতেছো? তাহলে এখানে কত হবে? আরও বেশি হবে আকর্ষণের মানটা, 50। তো 10, 30, 50 এরকমভাবে চলবে চলবে চলবে। যত বেশি সিঙ্গেল ইলেকট্রন তত বেশি আকর্ষণ, তত বেশি আকর্ষণ, তত বেশি আকর্ষণ। কথা কি বুঝছো? সবাই কথা বলো। ক্লাসে বাকিতে যা বলতেছি বুঝতেছো? অঞ্জনা, ইতি বড়ুয়া, খাদিজা, মুর্শিদা, তাসফিয়া, সেতু, কুবারাইসা, মনে রাখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমাদের সোডিয়ামের জন্য, এটা মনে করো আমাদের ক্লোরিনের জন্য, এটা মনে করো আমাদের স্ক্যান্ডিয়ামের জন্য, যাই হোক মনে করো। তাহলে যদি এখন বলা হয় যে কোন মৌলের চুম্বক দ্বারা আকর্ষণ করার ক্ষমতা বেশি, বলো তো? কোন মৌলটির চুম্বক দ্বারা প্রবল জোরে আকর্ষণ করবে? এক্সিলেন্ট, স্ক্যান্ডিয়াম। বাকিরা কি বুঝতেছো না? আমি বলছিলাম প্রশ্ন হচ্ছিল কি, কোন মৌল সবচেয়ে জোরে চুম্বককে আকর্ষণ করবে? স্ক্যান্ডিয়াম, কারণ তার সিঙ্গেল ইলেকট্রন বেশি। যার সিঙ্গেল ইলেকট্রন যত বেশি, সে তত বেশি জোরে কি করবে? চুম্বক দ্বারা আকর্ষণ করবে। এই কথাটা ক্লাসে সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন
পরবর্তী কথাটা হচ্ছে যদি এমন হয়, আচ্ছা মুর্শিদা কি কথা বলছো? মুর্শিদা আসো ক্লাসে? মুর্শিদা আসো, হ্যাঁ রেসপন্স করে জানাইও, তোবার আইসে আমাকে জানাইও, হ্যাঁ খেয়াল করো তোমরা, না বুঝলে অবশ্যই বলো। সোয়ান বুঝতেছো? আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের এরকম যদি হয় যে এক জায়গায় আছে একটা ইলেকট্রন এইভাবে আর এক জায়গায় আছে একটা ইলেকট্রন এইভাবে, তাহলে কি হবে জানো? তখন আসলে আমাদের চুম্বক দ্বারা আকর্ষণ করবে না, বুঝছো? সিঙ্গেল ইলেকট্রনের চুম্বক দ্বারা আকর্ষণ করে, যুগ্ম ইলেকট্রন চুম্বক দ্বারা আকর্ষণ করে না। কথা কি বুঝছো? মন থাকবে? জি স্যার। আচ্ছা জি স্যার। তো এটা আর কি খেয়াল রাখবা, সিঙ্গেল ইলেকট্রন চুম্বক দ্বারা আকর্ষিত হয়, যুগ্ম ইলেকট্রন চুম্বক দ্বারা আকর্ষিত হয় না, তারা নিজেরা কি করে বন্ধন আবদ্ধ থাকে। এটা হচ্ছে স্পেশাল নিয়ম। এখন যদি এরকম হয় কোনো একটা পরমাণুর শেষ শক্তি স্তর সাপোজ যদি এরকম হয়, তিনটা আছে সাপোজ এরকম আছে, তো যদি এরকম হয় এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল ইলেকট্রন, আবার আছে এখানে এরকমভাবে ডাবল 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 ডাবল, আর এখানে সাপোজ নাই, ফাঁকা। তো এখন বলো এটা কি চুম্বক দ্বারা আকর্ষণ করবে এই জায়গাটা? জি স্যার, উপরেরটা করবে। ভেরি গুড। এটা কি আকর্ষণ করবে? হ্যাঁ এটা কি আকর্ষণ করবে? এটা কি আকর্ষণ করবে চুম্বক দ্বারা? এটা করবো না, এটা এখানে তো ইলেকট্রনই নাই, এর তো আকর্ষণ করার কথাও না। তার মানে শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রন যেখানে থাকবে সেটাই আকর্ষণ করবে, আর যুগ্ম ইলেকট্রন বা ফাঁকা ইলেকট্রন থাকলে আর আকর্ষণ করবে না। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, তখন ডায়াচুম্বক পদার্থ হবে। কথা বুঝছো? বাকিরা কথা বলো। জি স্যার। এই ঘটনাটাই আমাদের এই জায়গার মধ্যে ঘটতেছে। এখন আমরা ব্যাখ্যা করব। আমরা জানি কোনো পদার্থ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হলে ওই সব পদার্থকে প্যারাচৌম্বকীয় পদার্থ বলে। কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর আয়নে বিজোড় ইলেকট্রন থাকলে যৌগটি প্যারাচুম্বকীয় হয়, এবং বিজোড় ইলেকট্রন না থাকলে এটি প্যারাচুম্বকীয় হয় না, তা ডায়াচুম্বকীয় হয়। অর্থাৎ কোনো একটা পরমাণুর আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে সেটা হয় প্যারাচুম্বকীয়, আর বিজোড় ইলেকট্রন না থাকলে তার নাম ডায়াচুম্বকীয়। ডায়াচুম্বকীয় মানে চুম্বক দ্বারা বিকর্ষণ করে। প্যারাচুম্বকীয় মানে চুম্বক দ্বারা আকর্ষণ করে। কথা কি বুঝতে পারছো? মন থাকবে? আচ্ছা এখন পরবর্তী অংশ। এখন আমরা আয়রন ডাইক্লোরাইড আর জিঙ্ক ডাইক্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণু আয়রন আর জিঙ্ক নিয়ে কাজ করব। তো আমাদের জানা আছে আয়রন 2+ তৈরি হয়, জিঙ্কও 2+ তৈরি হয়। এখন এই আয়ন দ্বয় ইলেকট্রন বিন্যাস তুমি আগে চিন্তা করো। যেমন দেখো আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d2, এবং 3dর মধ্যে দেখো আমি যদি এটা ভেঙে বুঝাই তাহলে বুঝতে সহজ হবে। আমি জাস্ট একটু ভেঙেই দেখাচ্ছি। হ্যাঁ আয়রন 2+, প্রথমত হচ্ছে আয়রন যেটা 26, আয়রনের সর্বশেষ শক্তি স্তরে যে অংশটা আছে আমি এটা বুঝা দিই। এটা বের করে একটা নিয়ম আছে, তোমরা নিয়মটা হয়তো জানো। 4s আগে লিখতে হয়, 3d পরে লিখতে হয়, নিয়মটা বলতেছি। হ্যাঁ এই 2টা চলে আসবে s এর মাথায়, এই 6 আসবে d এর মাথায়। এই নিয়মটা কি জানো? 4s আগে লিখতে হয়, 3d পরে লিখতে হয়, এবং এই 2 থাকবে s এর মাথায় আর এই 6 যাবে d এর মাথায়। এই নিয়মটা কি জানো তোমরা? মনে আছে তোমাদের? শর্টকাট টেকনিকে কথা বলো। ওকে তো এটাই আর কি। তো এখন আমাদের Fe তো হচ্ছে কি এরকম, এখন Fe 2+ যদি হয়, 2+ হওয়া মানে s থেকে ইলেকট্রন চলে যাবে, তাহলে এই 3d থেকে, হ্যাঁ 3dতে থাকবে ইলেকট্রন কয়টা? মোট 6টা। এখন 5টা ঘর আছে, 1 2 3 4 5। এখন তুমি কি করবা? হ্যাঁ প্রথমটাতে 2টা হবে এরকম ভাবে, পরে 1 2 3 4 5 6। এবার দেখো Fe2+ যে যৌগটা ছিল, Fe2+ এ
আমার 3Dর মধ্যে অযুগ্ম ইলেকট্রন কিন্তু 4টা আছে, যদিও এক জোড়া আছে আমার যুগ্ম, কিন্তু অযুগ্ম ইলেকট্রন তো আছে। এই অযুগ্ম ইলেকট্রনগুলো কি করবে? চুম্বক দ্বারা আকর্ষিত হবে। কথা বুঝছো? এই অযুগ্ম ইলেকট্রনগুলো কি হবে? চুম্বক দ্বারা কি হবে? আকর্ষিত হবে। এই কারণে Fe2+টা হচ্ছে প্যারাচুম্বকীয় যৌগ। Fe2+টা কি? প্যারাচুম্বকীয় যৌগ। কথা বুঝতেছে সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা, অপরদিকে জিঙ্ক 2+এরটা চিন্তা করো। জিঙ্ক 2+, তাহলে জিঙ্ক 2+এ কি হবে? 4s0 হবে, 3D হবে 10। ভেরি গুড। তাহলে দেখো 3D10 মানে কি? ডি এর 5টা ঘরই পরিপূর্ণ। 1 2 1 2 3 4 5, ডি এর 5টা ঘর কি এরকম ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। এখন ইলেকট্রন দ্বারা যদি পরিপূর্ণ হয়, তাহলে সেই জায়গাতে তো কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, তো এই জায়গা কিন্তু কোনো কি হবে না? আকর্ষণ হবে না, আর এই জায়গাতে আকর্ষণ হবে। এই জন্য আয়রন প্লাসটা হচ্ছে প্যারাচুম্বকীয়, আর জিঙ্ক 2+ যদি আকর্ষিত হয় না, ডায়াচুম্বকীয়। এটাই মেন বিষয়। কথা বুঝছো এবার? সবাই কথা বলো। জি স্যার। ওকে, এই হচ্ছে বিষয়টা। তো আমাদের এখানে লিখতে হবে যে আয়রন ইলেকট্রন বিন্যাসটা লিখে দিবা, চাইলে ভাঙতে পারো, না চাইলে ইচ্ছা মতো লিখতে পারো। আর জিঙ্ক 2+টা লিখতে পারো ইচ্ছা মতো, যেভাবে লিখতে পারো। তো লিখছে এখানে আয়রনের জন্য বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 4টি। আর জিঙ্ক 2+এর জন্য বিজোড় ইলেকট্রন সংখ্যা নাই। এখন আমরা লিখব, যেহেতু আয়রন ক্লোরাইড যৌগের কেন্দ্রীয় আয়রন 2+-এর 4টি বিজোড় ইলেকট্রন আছে, তাই এটা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। অন্যদিকে জিঙ্ক ক্লোরাইড যৌগের কেন্দ্রীয় জিঙ্ক 2+ আয়নের রয়েছে সব জোড়া ইলেকট্রন, কোনো বেজোড় ইলেকট্রন নেই, তাই এটি প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে না, ডায়াচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। এই হচ্ছে ব্যাখ্যা। সবাই কি সম্পূর্ণ ব্যাখ্যা বুঝতে পারছো ভালো করে? ওকে, অঞ্জনা, ইতি বড়ুয়া, সোহান, তাসফিয়া, নুসরাত, সাইমা, সেতু, তোবার আইসা, কথা বলো। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট, এটা আমরা শেষ করলাম। হ্যাঁ, এইভাবে আমাদের কি করতে হবে? এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল সৃজনশীল প্র্যাকটিস ক্লাসের এই মুহূর্তে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা স্পেশাল প্রবলেম সলভ করবো এখন। তো এখানে বলতেছে P+Q2+R3+, 3টি ক্যাটায়ন যাদের প্রত্যেকটিতে 10টি করে ইলেকট্রন আছে। PQR প্রচলিত অর্থে কোনো প্রতীক নয়। এখন আমাদের কি বলছে? উদ্দীপকের মৌলসমূহের আয়নীকরণ বিভবের কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। মানে কার আয়নীকরণ বিভব বেশি, কার মিডিয়াম, কার কম, এটাই এইভাবেই ব্যাখ্যাটা করতে হবে। এখন আমাকে বের তো করতে হবে যে এখানে আমাদের কোনটার নাম কি। 3টা মৌলেরই বলছি কি প্রত্যেকটাতেই কয়টা করে ইলেকট্রন আছে? 10টা করে ইলেকট্রন আছে। 10টা করে ইলেকট্রন থাকার পর এরপরে প্লাস, এরপর হচ্ছে 2+, এরপর হচ্ছে কি 3+। এখন তোমরা একটু গেস করো, প্রত্যেকটাই 10টা ইলেকট্রন আছে, তো প্রত্যেকটাতে 10টা ইলেকট্রন থাকার পরে আবার প্লাস আয়ন হয়, 2+ হয়, 3+ হয়, এটা কেমনে সম্ভব? বা পরমাণুর নামগুলো কি কি হইতে পারে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম মেবি স্যার। আচ্ছা, সোহান বলতেছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আর বাকিদের মতামতটা আমি জানতে চাই, বাকিরা কি মতামত দিচ্ছ? অঞ্জনা, ইতি বড়ুয়া, খাদিজা। জি স্যার। হ্যাঁ, বলো বলো, বাকিরা কি বলতেছো? এটার সাথে একমত? স্যার সোডিয়াম এটাই। আচ্ছা, এক্সিলেন্ট। আমিও স্যার একমত। ওকে সাইমা, থ্যাংক ইউ। হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মতামতটাই রাইট। থ্যাংক ইউ সোহান, খুব সুন্দর উত্তর দিয়েছো, ভেরি গুড। উদ্দীপকের PQR মৌল 3টি যথাক্রমে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এদের ইলেকট্রন বিন্যাসে নিম্নরূপ। প্রত্যেক ইলেকট্রন বিন্যাসটা করে দেখা যাবে 10টা 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 ইলেকট্রন আছে। তবে যখন প্লাস হয়ে যায়, সোডিয়াম প্লাস হয়ে যায়, তখন এই S থেকে চলে যায় ইলেকট্রন, 10টা ইলেকট্রন থাকে। ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেলে S থেকে চলে যায় ইলেকট্রন, তাও 10টা ইলেকট্রন থাকে। অ্যালুমিনিয়াম 3+ হইলেও অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন চলে যায়, তাও কি 10 ইলেকট্রন থাকে। মানে এদের আয়নগুলা যা আছে, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম প্লাস, এই আয়নগুলার থাকলে
প্রতিটা আয়নেরই ইলেকট্রন 10 করে থাকে, আর আয়ন বাদ দিলে একটা 11টা ইলেকট্রন, একটা 12টা ইলেকট্রন, একটা ইলেকট্রন হয়। তাহলে এরকমভাবেই পরমাণুর নামটা পাওয়া যায় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এইবার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন আমাদের সোডিয়াম সবচেয়ে বামে আছে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। তো একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয়, বাড়ে না কমে? বাম থেকে ডান দিকে গেলে কি হয়, বাড়ে না কমে আয়নীকরণ শক্তি? বাড়ে। ভেরি গুড, বাড়ে। এখন আমরা লিখবো, হ্যাঁ বাড়ে। এখন আমরা লিখবো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো একই পর্যায়ের মৌল, যেখানে সোডিয়ামটা সর্ববামে, অ্যালুমিনিয়াম সর্বডানে, ম্যাগনেসিয়াম মাঝখানে। বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এই সেন্সে আমরা উত্তরটা দিব। প্রথমে লিখতেছি ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা জানতে পারি এটা সবাই কত পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল। যদিও এখানে ইলেকট্রনটা কম আছে, কি কলম থাকাতে 10টা ইলেকট্রন আছে, কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল সবার ইলেকট্রনটা কি 3 নম্বর শক্তি স্তরে আসছে, তার মানে এরা একই পর্যায়ের মৌল। একই পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের আয়নীকরণ শক্তি বেড়ে যায়। তবে ব্যতিক্রম হিসেবে অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের আয়নীকরণ শক্তির মান কম। আয়নীকরণ শক্তির মান কম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের আয়নীকরণ শক্তির মানের চেয়ে কী হয়, বেশি হয়। মানে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা কী হবে, বেশি হবে, কিন্তু মাঝে মধ্যে কম হয়। এটা কেন হয়, ব্যতিক্রমের জন্য ঘটে। এরপর আমরা লিখব যে রিয়াজুল জয়েন করছো, থ্যাংক ইউ। এরপর লিখব যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তর আছে কি 3s। 3s অরবিটালে মাত্র 8 ইলেকট্রন আছে, কিন্তু ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে আছে কয়টা, 2টা ইলেকট্রন আছে। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে আছে 1টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম আছে 2টা ইলেকট্রন। দেখো এস কিন্তু এখানে অর্ধপূর্ণ, আর এখানে এসটা পরিপূর্ণ। এখন যদি আমি তোমাকে বলি যে সোডিয়ামের শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ছিনিয়ে নেওয়াকে বেশি কষ্টকর নাকি ম্যাগনেসিয়াম থেকে ছিনিয়ে নেওয়া বেশি কষ্টকর, বলো তো? সোডিয়ামের শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা তুলে নেওয়া বেশি কষ্টকর, না ম্যাগনেসিয়ামের এই জোড়া ইলেকট্রন দুইটা তুলে নেওয়া বেশি কষ্টকর, কোনটা? এক্সিলেন্ট, ম্যাগনেসিয়াম। তাহলে খেয়াল রাখবা, যেই মৌল থেকে ইলেকট্রন তুলে নিতে বেশি কষ্ট সেই মৌলের আয়নীকরণ শক্তির মানটাও বেশি, আর যেই মৌলের ইলেকট্রন তুলতে কম শক্তি লাগে তার আয়নীকরণ শক্তির মান কম। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের এই জায়গার মধ্যে যে কাহিনীটা সেটা আমরা এখন দেখি। তো বলতেছে এরপরে এটা আমরা পুরোপুরি দেখে দেখাচ্ছি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে এটা দেখছি। আচ্ছা, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসের বহিস্থ 3s অরবিটালে 2টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে এবং বেশ স্থিতিশীল বিন্যাস। এজন্য সোডিয়াম পরমাণু অপেক্ষা ম্যাগনেসিয়াম পরমাণু হতে বহিস্থ ইলেকট্রন অপসারণ করা অনেক কঠিন। তাই সোডিয়াম অপেক্ষায় ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। বুঝতে পারছো না? যেহেতু আমাদের সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটা তুলে নিতে বেশি কষ্ট, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের কি আয়নীকরণ শক্তি বেশি, সোডিয়ামেরটা কম। বুঝছো এতটুকু? এই লাইনের ব্যাখ্যা বুঝতে পারছো কি? রেসপন্স করো। আচ্ছা, এরপরে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় সর্ববহিস্থ শক্তি স্তরে 3p অরবিটালে একটি ইলেকট্রন আছে। এক্ষেত্রে এই 3p অরবিটালের ইলেকট্রনটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণভাবে বিন্যস্ত না হওয়ায় অ্যালুমিনিয়ামের বহিস্থ ইলেকট্রনকে অপসারণ করা ম্যাগনেসিয়াম অপেক্ষা অনেক সহজ। তাই ম্যাগনেসিয়াম অপেক্ষা অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান কম হয়। কথা বুঝছো এবার? হ্যাঁ বলো সোহান, কিছু বলতেছো? আয়নীকরণ শক্তি কয়েকটা রুলসের উপরে নির্ভর করে, যেমন ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তিমান কমে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ইফেক্ট বাড়লে আয়নীকরণ শক্তিমান কমে। তারপর আবার ডেরিভেটিভ বাড়লেও আয়নীকরণ শক্তিমান কমে, স্থিতিশীলতা বাড়লেও আয়নীকরণ শক্তিমান কমে। হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে আমাদের। মূলত এই 3টা পরমাণুর মধ্যে যেহেতু তেমন কোনো ব্যতিক্রম নাই, এই জন্য এটা আমরা স্বাভাবিকভাবেই উত্তরটা দিব। আমরা জানি আমাদের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, ইলেকট্রনের সংখ্যা, প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে,
আকর্ষণের উপর ডিপেন্ড করে। যেহেতু আমাদের এই 3টা পরমাণু সিম্পল, এখানে কোনো ব্যতিক্রম নাই, যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়ামের মধ্যে ব্যতিক্রম কোনো কিছু নাই, এজন্য আমরা এইভাবে উত্তরটা দিব যে যার স্থিতিশীল কাঠামো বেশি তার আয়নীকরণ শক্তির মান বেশি, যার স্থিতিশীল কাঠামোর মান কম আয়নীকরণ শক্তির মান কম, বা ইলেকট্রন চিহ্নিতে সহজ। সেই সেন্সে আমরা উত্তরে দিব। ম্যাগনেসিয়ামের যে 738 কিলোজুল পার মোল, এটা বাই করতে কেমনে? এটা তোমার হচ্ছে ম্যাথ করে বের করছে, আয়নীকরণ শক্তি এর মান ম্যাথ করে, যে একটা ইলেকট্রন তুলে নিতে কতটুকু তাপ শক্তি আমাকে দিতে হয় সেটা আমার ম্যাথ করে বের করছে, অঙ্ক সলভ করে। আয়নীকরণ শক্তির মান বের করার অঙ্ক আছে মেবি, আমার এখনো পুরোপুরি ক্লিয়ার না ধারণাটা, কারণ এরকম আয়নীকরণ শক্তির মান এমনি কখনো বের করা হয় নাই, তো ওই জন্য আর কি থাকতে পারে। তো এটার কি করছিলা? হ্যাঁ, তাহলে থাকতে পারে। তো এটা মানটা মুখস্থ রাখতে হয় আর কি, ম্যাগনেসিয়ামেরটা এত, অ্যালুমিনিয়ামেরটা এত, সোডিয়ামেরটা এত। তো এই জন্য ম্যাগনেসিয়ামের সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়াম মাঝামাঝি, সোডিয়ামটা কি সবরানে। রিয়াদুল কষ্ট করতে হবে না, যেটা বলতেছি যদি বেশি খারাপ লাগে রেস্ট নিতে পারো, বুঝছো? মান দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, না দিলেও পারো, তবে দেওয়াটা উচিত, দিলে ভালো হয়। এই মানগুলো মনে রাখা কষ্টকর, তারপর তুমি ব্যাখ্যা দিলেই হবে, মান দিতেই হবে এমন কোনো কথা নাই। অ্যাডমিশনের জন্য তো মাস, অ্যাডমিশন তো হচ্ছে তোমার কড়াই ঘন্টা, এটা তো লাগবে। এখন ও তাই, যাই একটা পড়া হয়ে গেছে তো জানা আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবা? কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো এখন আমরা পরবর্তী একটা প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, এটা শেষ। চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন। এখন আমাদের এখানে বলতেছে যে এ আর বি দুইটা পরমাণু, এন এর সর্বনিম্ন মান এখানে প্রযোজ্য। আচ্ছা, বি একটি অবস্থান্তর ধাতু ব্যাখ্যা করতে হবে। বি, এখন বি মৌলের নাম তোমাকে বলতে হবে, বলো তো বি মৌলের নাম কি? এইটা হবে 3D10 4S1। এখন বলো বি মৌলের নাম কি? কেউ পারবে না? এক্সিলেন্ট, কপার, ভেরি গুড, কপার, গুড। এখন অবস্থান্তর ধাতু মানে কি? এর স্থিতিশীল আয়ন কপার 2+, এই আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে D9 এর মধ্যে থাকলেই হবে, এটা হচ্ছে কি অবস্থান্তর মৌল। গত ক্লাসে পড়ছিলাম, যাই একটু পড়া দিই, খেয়াল করো। তো এখানে বলতেছে, হ্যাঁ পড়াইছিলাম, তারপর একটু দেখা দিই, এটা তো অন্যটা। লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দিব, আবার আসবে, হ্যাঁ ক্লাস সেশনে লিঙ্ক চলে যাবে একটু পর। উদ্দীপকে ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে, বি হচ্ছে আর্গনের এই ইলেকট্রন বিন্যাসের পর এরকম, তাহলে এটা হচ্ছে তোমার এই কপার 29 নম্বর পরমাণু মৌল। তো কপার একটি অবস্থান্তর ধাতু নিচে আলোচনা করা হলো। যেসব ডি ব্লক মৌলের কোনো স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের বহিস্থ ডি অরবিটালের ইলেকট্রনের কাঠামো অপূর্ণ থাকে, অর্থাৎ D1 থেকে D9 কাঠামো থাকে, তাদেরকে অবস্থান্তর ধাতু বলে। উদ্দীপকে ইলেকট্রন বিন্যাসটি সম্পূর্ণ করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এটা হচ্ছে কপারের। কিন্তু কপার 2+, যেটা হচ্ছে স্থিতিশীল আয়ন, তার ইলেকট্রন বিন্যাস বের করি। কপারের সুস্থিত আয়ন হচ্ছে কপার 2+ আয়ন। তো এই আয়নের ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি বের করি তাহলে উত্তরটা পেয়ে যাব। ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কপার থেকে 2টা ইলেকট্রন চলে যেতে হবে, তাহলে এই S থেকে যাবে একটা আর D থেকে যাবে একটা, তাহলে D9 হয়ে যাবে, 4sটা 0 হবে। এবার দেখো, এই যে স্থিতিশীল কপার 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস শেষে দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে ডি যে উপশক্তি স্তর আছে এর মধ্যে ইলেকট্রন আছে কি 9টা। এই 9 কিন্তু D1 আর D9 এর মধ্যেই আছে। যেহেতু আমাদের এই জায়গার মধ্যে D1 থেকে D9 এর মধ্যে এই কপার 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসের সংখ্যাটা পাওয়া যায়, ডি এর ইলেকট্রন বিন্যাস নাম্বার, তার মানে এই কপারটা হচ্ছে একটা অবস্থান্তর ধাতু বা মৌল। ইলেকট্রন বিন্যাস অনুসারে কপারের সুস্থিত আয়নের ডি অরবিটালে আংশিকভাবে 3d9 পূর্ণ থাকায় বা 3d9 থাকায় কপার একটি অবস্থান্তর ধাতু, অর্থাৎ বি একটি অবস্থান্তর ধাতু বা মৌল।
এইভাবে আমরা ব্যাখ্যাটা দিব। সবাইকে বুঝতে পারছো ব্যাখ্যাটা? স্যার আপনি যে বলছিলেন 12টার আগে জমা দিতে হবে। জি জি, জমা দিতে হবে, ঠিক আছে? ইনবক্সে পাঠাবো, ইনবক্সে। সবাইকে বুঝতে পারছো? কথা বলো, রেসপন্স করো। অঞ্জনা, ইতি বড়ুয়া, খাদিজা, সোহান, তাসফিয়া, নুসরাত, সুমাইয়া, সাইমা। আচ্ছা, তো আমি এই জায়গার মধ্যে ক্লাসটা একটু রেকর্ড সেভ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল 2 নাম্বার প্রস্তুতি ক্লাসে এই মুহূর্তে আমরা একটা স্পেশাল প্রবলেম দেখব। এটা আমাদের ঢাকা বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। আমাদের গণকে বলতেছে উদ্দীপকের মৌল 3টি ব্যবহার করে দেখাও যে সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়। আমরা জানি অবস্থান্তর মৌল হতে হলে অবশ্যই তাকে কি হতে হবে? ডি ব্লক মৌল হতে হবে, কিন্তু সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না, এটা আমরা প্রমাণ করব। তো এখন আমরা মৌল 3টার নাম একটু গেস করি। PQR, 4s2, 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 3d1, 3d6, 3d10। এবার বলতে পারবা পি মৌলের নাম কি? গেস করো, চিন্তা করো। পি মৌলের জন্য 3d1, 4s2, 3d1, 4s2 সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনীয় কাঠামো। ইতি বড়ুয়া, খাদিজা, সোহান, তাসফিয়া, রিয়াদুল, কথা বলো, একটু রেসপন্স করো। পি মৌলের নাম কি হইতে পারে? তোমরা কি শুনতেছো আমার কথা? এক্সিলেন্ট, স্ক্যান্ডিনিয়াম, ভেরি গুড। কিউ মৌলের নাম বলো তো, কিউ মৌলের নাম? গেস করো। আয়রন, এক্সিলেন্ট, গুড। আর মৌলের নাম? জিঙ্ক, এক্সিলেন্ট, ভেরি গুড, সুন্দর হয়েছে। আশা করি বাকিরাও বুঝতে পারবা যদি একটু চিন্তা করে বের করতে পারো আর কি। তো এখন লিখে দিব উদ্দীপকের তথ্য মতে PQR মৌল 3টি যথাক্রমে স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক। তো এই মৌলগুলো আমাদের সবগুলোই ডি ব্লক মৌল, কিন্তু সবগুলো আমাদের অবস্থান্তর মৌল নয়। লিখব এখন সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। নিচে মৌল 3টির ইলেকট্রবিন্যাস ব্যবহার করে প্রমাণ করা হলো। এখন প্রথমত আমাদের কাজ কি? অবস্থান্তর মৌল, এটা সংজ্ঞাটা লেখা। প্লিজ স্পিকার চাপ দিয়ে রেখো। তো এখন লিখতেছি ডি ব্লক মৌলের সংজ্ঞা অনুসারে যে সকল মৌলসমূহের পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। এটা আমরা জানি। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে তাই কি বলে? ডি ব্লক মৌল বলে। আবার অবস্থান্তর মৌলের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি পর্যায় তালিকায় ডি ব্লক মৌলসমূহ যাদের সুস্থিত আয়নের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে, যেমন D1 থেকে D9, তাদেরকে কি বলে? অবস্থান্তর মৌল বলে। তো প্রথমত আমাদের ডি ব্লক মৌলের সংজ্ঞা লিখতে হবে, পরবর্তীতে লিখতে হবে অবস্থান্তর মৌলের সংজ্ঞা। এইভাবে আমাদের উত্তরটা সাজিয়ে নিতে হবে। সবাইকে এতটুকু বুঝতে পারছো? কথা বলো। এই যে সাজিয়ে বললাম, আচ্ছা থ্যাংক ইউ। এরপরে আমাদের নাজনীন ফারহানা জয়েন করছো। নাজনীন ফারহানা, খুশি হলাম জয়েন করছো। তো নাজনীন ফারহানা তুমি চেষ্টা করো SMS যে দিই হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপ SMS-টা চেক করে রিপ্লাই দেওয়ার জন্য। খুশি হলাম জয়েন করছো, আর নিয়মিতভাবে অ্যাক্টিভ থাকো। এখন আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে প্রমাণ করব যে আমাদের সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এবার চলো আমরা স্বাভাবিকভাবে 3টা মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেখাই। লিখতেছি স্বাভাবিক অবস্থায় স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক ইলেকট্রন বিন্যাস। স্ক্যান্ডিয়াম 21, আয়রন 26, জিঙ্ক 30, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2। আবার এরকমভাবে আয়রনের জন্য 3d6, 4s2, জিঙ্কের জন্য 3d10, 4s2। এখন এটা তো স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। তো আমাদের এই স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসে
স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক প্রত্যেকটা মৌলেরই সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? ডি উপশক্তি স্তরের মধ্যে প্রবেশ করছে। এই জন্য এগুলো সবগুলোকেই বলা হয় ডি ব্লক মৌল। স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক এগুলো সব হচ্ছে কি ডি ব্লক মৌল। কথা বুঝতে পারছো? দেখা যাচ্ছে প্রতিটি মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। এক্ষেত্রে মৌল তিনটি হচ্ছে ডি ব্লক মৌল। এখন আমরা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসটা নজর করব। স্ক্যান্ডিয়ামের জন্য স্থিতিশীল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, আয়রনের জন্য হচ্ছে আয়রন 2+, জিঙ্কের জন্য জিঙ্ক 2+। স্ক্যান্ডিয়াম 3+ মানে 3টে ইলেকট্রন ছিনিয়ে নাও, তো 4s থেকে 2টা ছিনিয়ে নাও, 3d থেকে একটা, 3টা হয়ে গেল। তাহলে উত্তর কত হলো? 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s0। এইবার তাকাও, আমাদের স্ক্যান্ডিয়ামের সুস্থিত ইলেকট্রন বিন্যাসটা Ac3+। এইটার জন্য ডি উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? একটাও নাই। এটা কি আমার D1 থেকে D9 এর মধ্যে আছে? বলো তো। তো এই যে স্ক্যান্ডিয়াম 3+, এটা কিন্তু আমার D1 আর D9 এর মধ্যে নাই। তার মানে স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও স্ক্যান্ডিয়াম কিন্তু আমাদের অবস্থান্তর মৌল নয়। কথা বুঝছো? বলো। বলছি যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্বাভাবিক অবস্থায় যেটা হচ্ছে ওটা হচ্ছে আপনার ডিএনএ অরবিটালে আছে। তো রিয়াদুলের কথা আমি কিছুই বুঝতেছি না। রিয়াদুল, তোমার কথা আমি কিছুই বুঝতেছি না, আবার বলো। আমি বলছি যে যে ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে যেটা করছি ওটা তো ডি অরবিটালে আছে, কিন্তু যখন এই যে 3+, 2+, জিঙ্ক 2+, আয়রন প্লাস স্ক্যান্ডিয়াম 3+ করছি, তখন হচ্ছে ইলেকট্রন নেই। মানে এটা হচ্ছে আয়নে, আয়নের ইলেকট্রন, আয়নের ইলেকট্রন বিন্যাস আর আছে আপনার সাধারণ ইলেকট্রন বিন্যাসের মধ্যে পার্থক্য। দুইটাই তো। আচ্ছা, তো আপনার ডি ব্লকে ইলেকট্রন আছে, তাহলে এটা তো আপনার। আচ্ছা বলি, শোনো, আমার অবস্থানের মৌলের শর্ত হচ্ছে আমাদের আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হয়, আয়নের, সাধারণ না। অবস্থান্তর মৌল বের করতে হইলে আয়নের ইলেকট্রন বিন্যাস লাগবে। সেই জন্য আয়নেরটা কইরা দেখতে হবে ডি এর মধ্যে ইলেকট্রন আছে কিনা, D1 থেকে D9 এর মধ্যে, তাহলে অবস্থান্তর হবে। কথা বুঝছো? হ্যাঁ, প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে সেম। স্বাভাবিক দিয়া অবস্থান্তর মৌল বের করা যায় না, আয়ন দিয়ে বের করতে হয়। প্রতিটা মৌলের সেম কাজ। বুঝছো? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? স্বাভাবিক দিয়া অবস্থানের মূল্য বের করা যায় না, আয়ন দিয়ে বের করতে, আয়ন দিয়ে। বুঝছো এবার? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার দেখো তো, এবার আয়রন 2+ এর ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস চেক করি তাহলে কি আসবে? 4s2 থেকে ইলেকট্রন চলে যাবে, তাহলে দুইটা গেলে থাকবে 3d6। এবার দেখো 3d6 আয়নের স্থিতিশীল আয়নের, এখন 3d6 কিন্তু 3d1 আর 3d9 এর মধ্যে। তার মানে যেহেতু আয়রন 2+ এর মধ্যে মিলে গেছে ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা, তাহলে আয়রনটাই হচ্ছে আমার অবস্থান্তর মৌল। কথা বুঝছো? সবাই একটু কথা বলো। আয়রন 2+ এ ইলেকট্রন বিন্যাস করলে 3d6 মানে D1 থেকে D9 এর মধ্যে আছে, ইলেকট্রনটা মিলে গেছে, এর জন্য আয়রনটা হচ্ছে অবস্থান্তর মৌল। আয়রন তো ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল। সেতু, তাসফিয়া, সোহান, খাদিজা, ইতি বড়ুয়া, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। এর পরবর্তী জিঙ্ক 2+ এটা তাকাই। জিঙ্ক 2+ এটা তাকালে জিঙ্ক 2+ এর ক্ষেত্রে দুইটা ইলেকট্রন চলে যাবে 4s থেকে। রিয়াদুল, স্পিক অফ রাখো প্লিজ, স্পিক অফ রাখো। তো জিঙ্ক 2+ এর ক্ষেত্রে জিঙ্ক থেকে ইলেকট্রন চলে গেল দুইটা 4s থেকে, 3d10 হইল। তো দেখো জিঙ্ক 2+ এর ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s0। এইবার দেখো
থ্রিডির মধ্যে ইলেকট্রন আছে তবে 10টা। D1 থেকে D9 এর মধ্যে, D1 থেকে D9 এর মধ্যে কিন্তু ইলেকট্রন একটাও নাই। মানে এই যে D10 এটা কিন্তু D1 থেকে D9 এর মধ্যে নেই, বাহিরে ইলেকট্রন বেশি আছে। D1 থেকে D9 এর মধ্যে নাই, এখানে আছে নাই 0, এখানে আছে D1 থেকে D9 এর মধ্যে 6টা আছে, এখানে আছে 10টা, D1 থেকে D9 এর বাইরে। এই জন্য জিঙ্ক কিন্তু ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। কথা বুঝছো এবার? এখন বলতেছে দেখা যাচ্ছে স্ক্যান্ডিয়াম 3+ আয়নে 3d অরবিটালে কোনো ইলেকট্রনই নেই এবং জিঙ্ক 2+ আয়নে 3d অরবিটালে 10টি ইলেকট্রন আছে, যা অবস্থান্তর ধাতুর শর্ত পূরণ করে না। অবস্থান্তর ধাতুর শর্ত ছিল D1 থেকে 9 পর্যন্ত থাকলেই হবে। তো এখানে D1 থেকে D9 এর মধ্যে পূরণ করে না এই শর্ত দুইটা। এই দুইটা আয়নের ক্ষেত্রে আমাদের এই শর্তটা পূরণ হয় না। কাজে স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলেও এগুলো অবস্থান্তর মৌল নয়। অপরদিকে আমার আয়রনটা ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল। সুতরাং সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। প্রমাণিত। কথা কি বুঝছো সবাই এতটুকু? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো এই পর্যন্তই আমাদের আজকের মতো ক্লাসটা কমপ্লিট করলাম। আমরা আগামীকাল বাড়ি পড়া দিবনে এই যা যা পড়ছি এর উপর ভিত্তি করে বাড়ি পড়াগুলো কমপ্লিট করে আমাকে জমা দিও। ওকে, তো আজকে আমরা আর কোনো ক্লাস নিচ্ছি না, এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।